নমস্কার। আজকে আমরা ভাইরাল হেপাটাইটিস নিয়ে কিছু আলোচনা করব। ভাইরাল হেপাটাইটিস মানে কিছু ভাইরাস থেকে আমাদের যখন লিভারের অসুখগুলো হচ্ছে, ইনফ্ল্যামেশন হচ্ছে, সেই সমস্ত নিয়ে আমরা একটু আলোচনা করি। ৫ রকমের ভাইরাস হয় যার থেকে ভাইরাল হেপাটাইটিস হতে পারে নরমালি, যেমন হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। এটা খুব কমন অসুখ। সারা বিশ্ব জুড়ে কয়েক লক্ষ মানুষ এতে এফেক্টেড হয়েছে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে অনেক সময় আমরা এই অসুখটি সম্পর্কে বা এর যে কমপ্লিকেশনস গুলো, প্রবলেমস গুলো অ্যারাইজ করতে পারে সেগুলো সম্পর্কে জানতে পারি না, বুঝতেও পারি না এবং অনেক সময় অনেক অ্যাডভান্স স্টেজে অসুখটা অনেক বেড়ে গেলে তখন ধরা পড়ে। কি কি ভাবে এই ভাইরাসগুলো ছড়ায়, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যাতে আমরা জিনিসটাকে ছড়ানোটাকে, স্প্রেডটাকে আটকে দিতে পারি। যেমন হেপাটাইটিস এ এবং ই সম্পর্কে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে জল এবং খাবার থেকে আসে। তার মানে যদি জলটা ইনফেক্টেড হয় অথবা খাবার যদি ইনফেক্টেড হয়, তার থেকে এই ভাইরাসটা আরেকজনের শরীরে প্রবেশ করতে পারে। সুতরাং আমরা জল যেটা খাবো সেটা পরিষ্কার বিশুদ্ধ হবে, যার থেকে ইনফেকশন না ছড়ায় সেদিকে খেয়াল রাখা। খাবারের ব্যাপারেও সেটাকে খেয়াল রাখতে হবে। হেপাটাইটিস বি এবং সি নিয়ে আমরা যে আলোচনাটা আজকে করব একটু বিস্তারিতভাবে, সেটা হচ্ছে এই যে দুটো ভাইরাস তারা এত ইম্পর্টেন্ট কেন? কারণ এর থেকে লিভারের যে অ্যাডভান্স অসুখ কতগুলো, যেমন সিরোসিস, যেখানে লিভার শুকিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে সেখান থেকে ক্যান্সার হওয়া, এই ধরনের প্রবণতাগুলো থাকে এবং এটা যদি আননোটিস থাকে, যে আমরা বুঝলামই না, জানলামই না, ভ্যাকসিন নিইনি, পার্টিকুলারলি হেপাটাইটিস বির ক্ষেত্রে পরবর্তীভাবে বিভিন্নভাবে আমাদের শরীরে এটা ঢুকতে পারে এবং বেশ মারাত্মক আকার ধারণও করতে পারে। সেই জন্য আমাদের জানতে হবে তাহলে আসে কিভাবে এই ইনফেকশনস গুলো। হেপাটাইটিস বি খুব ইম্পর্টেন্ট ট্রান্সমিশন যেটা হয় মায়ের থেকে বাচ্চার, এবং একজনের রক্ত যে ইনফেক্টেড, যার সংক্রমণ আছে, সেটা আরেকজনের শরীরে রক্তের মাধ্যমে ঢোকা। সেটা বিভিন্নভাবে হতে পারে। যেমন আমাদের সিরিঞ্জ যদি ঠিকমতো না থাকে, তারপরে শেয়ারিং রেজার্স, টুথব্রাশ, যারা ইনফেক্টেড পারসন তাদের টুথব্রাশ কেউ শেয়ার করলো, বাচ্চার থেকে বাচ্চা, যাদের আমাদের দেখা যায় যে আন্ডার 5 ইয়ার্স যে চাইল্ডহুড এজ গ্রুপটা আছে, তাদের ক্ষেত্রে হরাইজন্টাল ট্রান্সমিশন আমরা বলি, যে বাচ্চার থেকে বাচ্চা। এশিয়ান কান্ট্রিজ এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং সেই ট্রান্সমিশনটাকে আমাদের আটকানো। হেপাটাইটিস সির ক্ষেত্রেও এটা ব্লাড জাতীয় জিনিস থেকেই আসে। হেপাটাইটিস ডি ইউজুয়ালি এভাবে হয় না, যারা হেপাটাইটিস বি তে আক্রান্ত তাদের ক্ষেত্রে ওটা হয়ে থাকে। সুতরাং ট্রান্সমিশন ছড়াচ্ছে সেটা যদি আমরা জানি, তাহলে সেই জায়গাটা আমরা সতর্ক হতে পারি। নেক্সট জানতে হবে যে এটা হয় কিভাবে জিনিসটা দেখা দেয়, আমরা কিভাবে বুঝবো। চোখ হলুদ হতে পারে, কিন্তু হওয়ার আগেও কতগুলো জিনিস আমাদের কিন্তু জানতে হবে। যেমন অনেক সময় খুব জ্বর লাগে, কারোর ডায়রিয়া হচ্ছে, কারোর গা হাত পায়ে খুব ব্যথা, ভীষণ ক্লান্তি লাগছে কিছুদিন ধরে, গায়ে চুলকানি হচ্ছে বা স্টুলটা কেরম সাদা হচ্ছে, এইগুলো হলে পরে একটা চিন্তা ভাবনা রাখা যে সেরকম সম্ভাবনা তার আছে কিনা, জন্ডিস হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা। জন্ডিসটা বা চোখ হলুদ হয়ে যাওয়া বা আমাদের ইউরিনের কালারটা হলুদ হয়ে যাওয়া, সেটা কিন্তু একটু পরের দিকে আসে। এবং এইটা হওয়ার পরে যদি হেপাটাইটিস এ বা ই হয়, এটা ইউজুয়ালি নিজে থেকেই সেরে যায়, অ্যাকিউট হয়। কিন্তু কখনো কখনো সেটা খুব মারাত্মক আকার, অ্যাকিউট লিভার ফেলিওর হয়ে গেল, পেশেন্টের মৃত্যু হলো, লিভার ট্রান্সপ্লান্ট লাগলো, সেরকম পরিস্থিতি অ্যারাইজ করতে পারে। সেই জন্য হেপাটাইটিস এ যারা ভ্যাকসিন নেয়নি তাদের ক্ষেত্রে সেটা চেক করা এবং ভ্যাকসিনটা নিয়ে নেওয়া। 2টো ডোজের ভ্যাকসিন হয়, সেটা নিতে হয়। তেমনি হেপাটাইটিস বি এবং সি সম্পর্কেও, এরা যেহেতু লং স্ট্যান্ডিং অ্যাডভান্স ডিজিজ করতে পারে, সিরোসিস করতে পারে, লিভারের ক্যান্সার করতে পারে। পার্টিকুলারলি হেপাটাইটিস সির যেহেতু ভ্যাকসিন হয় না, কিন্তু হেপাটাইটিস বি এর ভ্যাকসিন পাওয়া যায়, সেই জন্য সকলকেই আমাদের এটা জানানো উচিত এবং আপনাদেরও প্রত্যেককে জানতে হবে যে হেপাটাইটিস বি ভ্যাকসিন 3টে ডোজের হয় এবং বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এটা নিতে হয়। ইউজুয়ালি আমাদের যে বাচ্চাদের এবং অ্যাডাল্ট যে ভ্যাকসিনেশন গাইডলাইন, তাতে এটা রেকমেন্ডেড 3টে ডোজ ভ্যাকসিন। কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশি ডোজ, ডাবল ডোজ বা 4টে ডোজ দিয়ে থাকি, সেগুলো তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং যারা হেলথ কেয়ার প্রফেশনে নেই তাদের ক্ষেত্রেও 5 বছর পর পর বা কোনো একটা ডেফিনিট পিরিয়ডে মাঝে মাঝে ভ্যাকসিনের টাইটারটা কতটা আছে, কতটা প্রোটেকশন তার মধ্যে ক্ষমতা রয়েছে, সেটা দেখা উচিত।
এটার পরে আমরা যদি আলোচনা করি যে এই যে আমাদের ধরুন হেপাটাইটিস থেকে এত রকম প্রবলেমস গুলো অ্যারাইজ করছে এবং অফেন আমরা বুঝতেই পারছি না যে কেন হলো, কখন হলো। সুতরাং অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছর ২৮শে জুলাই এটা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে এটা অবজার্ভ করা হয়। এটা মানুষের মধ্যে, সমস্ত স্তরের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যে আমরা যাতে এটা প্রতিরোধ করতে পারি, প্রিভেনশন করতে পারি, কমপ্লিকেশনস গুলোকে আটকাতে পারি, মানুষের জীবনটা অনেক সুন্দর হতে পারে। এবং এই বছরেও প্রত্যেক বছর আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা, সেটা বিভিন্ন রকম থিম নিয়ে আসেন। এই বছরের থিমটা হচ্ছে লেটস ব্রেক দ্য সাইলেন্স, হেপাটাইটিস লেট ব্রেক ইট ডাউন। তার মানে আমাদের যে বিভিন্ন রকম স্তরে যে অবস্ট্রাকশনস গুলো আছে, বাধাগুলো আছে, যেমন আমরা জানি না অনেকে, জানতে চাই না অনেকে, ভ্যাকসিন আছে জেনেও ভ্যাকসিন নিই না, সেইগুলোকে অতিক্রম করা এবং বিভিন্ন রকম অসুখ যখন তৈরি হচ্ছে হেপাটাইটিস বি থেকে, সেখানে যে সোশ্যাল সাপোর্ট সেইগুলো দেওয়া। তেমনি জানতে হবে যে হেপাটাইটিস হলে পরে আমাদের কিন্তু চিকিৎসা আছে। যেমন হেপাটাইটিস এ বা ই, সেখানে ডাক্তারের সাথে পরামর্শ করা এবং বিভিন্ন রকম ওষুধ আছে, বিভিন্ন পদ্ধতি আছে, যেখান থেকে কিন্তু অনেক অ্যাডভান্স ডিজিজ থেকেও পেশেন্ট বেরিয়ে আসতে পারে। এবং হেপাটাইটিস বি অ্যান্ড সি যাদের তার থেকে অ্যাডভান্স ডিজিজ হয়েছে, সিরোসিস হয়েছে, ক্যান্সার হয়েছে, এবং তাদের হেপাটাইটিস বি সি থাকলে যে বিভিন্ন ওষুধগুলো আছে সেগুলো যে আমরা দিয়ে থাকি। এবং এই যে বিভিন্ন ধরুন সিরোসিস হলো, তার যে বিভিন্ন পদ্ধতি, কখনো কখনো ক্ষেত্রে তাদের আরো বেশি অনেক কিছু দরকার হয়, ক্যান্সার হয়, তাদের ডিফারেন্ট চিকিৎসা, সেগুলো আমাদের এখানে পিয়ারলেস এ হয় এবং আমরা দিয়েও থাকি এবং তার থেকে অনেক পেশেন্টের সুরাহাও হয়েছে। হেপাটাইটিস বি এবং সি থেকে যে অ্যাডভান্স অসুখগুলো হয়, যেটা আমি বললাম সিরোসিস, হেপাটোসেলুলার সিএ, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমাদের ভেরি এফিশিয়েন্ট টিম আছে, নট অনলি আস গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বাট আমাদের ইন্টারভেনশন রেডিওলজি, প্যাথোলজি, সমস্ত টিমগুলোই খুবই অ্যাক্টিভ। এবং অনেক সময় হয় যে পেশেন্টরা যাদের খুব অ্যাডভান্স সিরোসিস, একটা খুব বেশি রক্ত বমি নিয়ে এলো, যাকে বলে ভ্যারিশিয়াল ব্লিড, এরকম অবস্থাতে রাত দুপুরে এলেও কিন্তু আমাদের এখানে সমস্ত রকম পরিষেবা আছে। আমরা ব্যান্ডিং ইনিশিয়ালি করি, যদি অনেক সময় রিফ্র্যাক্টরি ভ্যারিশিয়াল ব্লিডিং হয়, সেক্ষেত্রে ইন্টারভেনশন রেডিওলজিস্টরা আমাদের সাথে কথা বলে আমরা তাদের সাথে ব্যবস্থা করতে পারি। আমরা লিভারের মধ্যে স্টেন্ট বা শান্ট, যেটা আমরা বলি টিপস প্রসিডিওর, কিছু কিছু ক্ষেত্রে বিআরটিও প্রসিডিওর, এগুলো আমরা করে থাকি। সিমিলারলি যদি লিভার ক্যান্সার হয়, আর্লি স্টেজ লিভার ক্যান্সার, লিভার ট্রান্সপ্লান্টের আগে যে প্রসিডিওর গুলো অনেক সময় আমরা করে থাকি বা করা যেতে পারে, যেগুলো সব জায়গাতে আমাদের অ্যাভেলেবেল নয়, যেমন টেস্ট প্রসিডিওর, লিভার টিউমারটাকে কেমোথেরাপি দিয়ে সেটাকে পুড়িয়ে দেওয়া, আরেকটা হচ্ছে আরএফএ, এই ধরনের সিস্টেম আমাদের এখানে ইন্টারভেনশন রেডিওলজির মাধ্যমে রয়েছে। সুতরাং অসুখটাকে যেমন আমরা আটকাতে চাই, সবার আগে হচ্ছে যাতে এটা স্প্রেড না করে। অ্যাওয়ারনেস মানে সবাই আমরা জানতে চাই যে অসুখটা কি, কিভাবে হয়, কিভাবে আমরা আটকাতে পারি, সেটা যেমন ইম্পর্টেন্ট। আবার অসুখ যদি হয় সেটারও যে চিকিৎসা আছে এবং সেটা চিকিৎসাটা করতে হবে, করলেও যে অসংখ্য মানুষ তারা অনেক বছর ধরে ভালো থাকে, সেটাও কিন্তু জানা দরকার।